ভারতে পালায়ন। ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব ছিল শেখ মুজিবুর রহমান, আওয়ামী বাকশালী ও ভারতের বিরুদ্ধে বিদ্রোহ। সাধারণ সিপাহী জনতা এই বিপ্লবে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই নেতা মনে করেছে। ৭৫ সালের আগস্টে শেখ মুজিবের হত্যাকাণ্ডের পর আওয়ামী বাকশালীরা বা শেখ মুজিবের অনুসারীরাকে যে কোথায় লাপাত্তা হয়ে গেল তার কোনো হদিশ পাওয়া গেল না। অবশ্য শেখ মুজিবের সহপার্টি বা আওয়ামী বাকশালী নেতাদের একটা বিরাট অংশ মুজিব হত্যাকারীদের সাথে হাত মিলাল এবং হত্যাকারীদের নেতা খন্দকার মোশতাক আহমেদের নেতৃত্বে সরকার গঠন করল। আর আমরা গুটিকয়েক ছাত্রনেতাকর্মী রাজনৈতিক তৎপরতা চালাবার বা মুজিব হত্যার প্রতিবাদ করার চেষ্টা করছিলাম। তারা ৭৫-এর ৭ই নভেম্বরের বিক্ষুব্ধ সিপাহী জনতার বিদ্রোহ দেখে ভয়ে পালিয়ে ভারত চলে গেল। যুদ্ধে পরাজয়। ১৯৭৭ সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হন। ইন্দিরা গান্ধীর পরাজয়ে এবং মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা শঙ্কিত হই। এমনিতেই সারা বিশ্বের আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি আমাদের সম্পূর্ণ বিপক্ষে। একমাত্র ইন্দিরা গান্ধী ছাড়া গোটা ভারতের রাজনীতিও ছিল আমাদের বিপক্ষে। আমাদের একমাত্র সমর্থক এবং সাহায্যকারী শ্রীমতী ইন্দিরা গান্ধী এখন ক্ষমতাচ্যুত। সামনের দিন আমাদের ভালো হওয়ার কোনই সম্ভাবনা নেই। ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই প্রথমে আমাদের সকল সাহায্য বন্ধ করে দিলেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান এবং ভারতের নতুন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই উভয়ই ছিলেন আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন লবির লোক। ফলে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পরামর্শে ভারত এবং বাংলাদেশ যৌথভাবে আক্রমণ করে আমাদের পরাস্ত করার চুক্তিবদ্ধ হয়। সীমান্ত অঞ্চলে আমাদের দখলে থাকা মুক্তাঞ্চল এবং আমাদের ঘাঁটিগুলোতে বরাবর ভারত ব্যাপক সৈন্য সমাবেশ করে। অপরদিকে বাংলাদেশেও অনুরূপভাবে ব্যাপক সৈন্য সমাবেশ করে। আমরা সামনে বাংলাদেশ সেনাবাহিনী ও বিডিআর এবং পিছনে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ দ্বারা সাঁড়াশি কায়দায় চতুর্দিক থেকে ঘেরাও হয়ে পড়ি। আমাদেরকে বাংলাদেশ ও ভারতের সৈন্যরা চতুর্দিক থেকে ঘেরাও করার ফলে আমরা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি বিচ্ছিন্ন হয়ে পড়ি হেডকোয়ার্টার থেকেও। আমাদের এক ঘাঁটি থেকে আর এক ঘাঁটির যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আমাদের সর্বাধিনায়ক সিদ্দিকীর সাথেও সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমরা এক ঘাঁটির সাথীরা অন্য ঘাঁটির সাথীরা কি করছে, কি অবস্থায় আছে কিছুই বুঝতে পারছি না। শুধু বাংলাদেশের আর ভারতীয় আর্মিদের মাইকের আওয়া। একদিকে বাংলাদেশের সেনাবাহিনীর মাইকে বলছে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ, সারেন্ডার করো, নইলে আক্রমণ করা হবে। অন্যদিকে পিছনের দিক থেকে ভারতীয় সেনাবাহিনী মাইকে বলছে ৪৮ ঘণ্টাকা আন্দার হাতিয়ার ডালদ। আমার ঘাঁটি ছিল ময়মনসিংহ জেলার দুর্গাপুর থানার ভবানীপুর। আমার ঘাঁটির সামনে ছিল বেশ বট সোমেশ্বর নদী। নদীর অপর পারে ছিল জেনারেল মাহমুদুল হাসান, মেজর সামাদ, মেজর মিনের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এবং পিছনে ছিল ভারতীয় সেনাবাহিনী। আমরা উভয় দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে শেষ পর্যন্ত যুদ্ধ করতে প্রস্তুত। আমাদের অস্ত্রের ভাণ্ডার মোটামুটি খারাপ না, যদিও গোলাগুলির পরিমাণ কম। পেছন থেকে ভারতীয় বাহিনী আমাদের সহজে কাবু করতে পারলেও সামনে নদী থাকায় কৌশলগত কারণেই বাংলাদেশ বাহিনী আমাদের সহজে কাবু করতে পারবে না। আমার ধারণা ছিল ভারতীয় সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলেও অ্যাডভান্স হয়ে আমাদের ঘাঁটি দখল করতে আসবে না। ভারতীয় বাহিনী তাদের অবস্থান থেকে প্রচণ্ড আক্রমণ করে আমাদের ঘায়েল করতে চাইবে, কিন্তু অ্যাডভান্স করে আমাদের ঘাঁটি দখল করার রিক্সা বা ঝুঁকি নেবে না। আর আমাদের ঘাঁটির সামনে নদী থাকায় কৌশলগত কারণে আমরা অনেক সুবিধা ও সুদৃঢ় অবস্থানে আছি। বাংলাদেশ বাহিনীর পক্ষে নদী অতিক্রম করে আমাদের ঘাঁটি দখল করা এক দুরূহ ব্যাপার। এই অবস্থায় একমাত্র বিমান হামলা করা ছাড়া আমাদের পরাস্ত করা কঠিন। আমরা সম্ভাব্য বিমান হামলা মোকাবেলা করার জন্য আগে থেকেই মাটি কেটে শালবনের বিশাল বিশাল শাল গাছ দিয়ে তার উপর সোমেশ্বর নদীর পাথর, বালি আর মাটি দিয়ে দুর্বোধ্য মজবুত বিশালাকার বাংকার ও ট্রেঞ্চ তৈরি করেছি। আমরা মাটির উপর না উঠে মাটির নিচ দিয়ে বাংকার ও ট্রেঞ্চের ভিতর দিয়ে অনায়াসে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারি এবং যুদ্ধ করতে পারি। আমাদের আত্মসমর্পণের সারেন্ডারের জন্য বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময় অতিক্রান্ত হওয়ার পর জেনারেল মাহমুদুল হাসান নিজে নেতৃত্ব দিয়ে আমাদের ঘাঁটির উপর ১২ ঘণ্টাব্যাপী মর্টারের প্রায় শতাধিক শেল নিক্ষেপ কর। সেই সময়ে পিছন দিক থেকে ভারতীয় বাহিনীও আমাদের উপর অবিরাম গোলা ও গুলি নিক্ষেপ করে। ভারতীয় বাহিনীর গোলাগুলি ও বাংলাদেশ বাহিনীর মর্টারের শেলিং চলাকালে আমরা বাংকার ও ট্রেঞ্চে বসে বাংলাদেশ বাহিনীর দিকে সজাগ ও তীক্ষ্ণ দৃষ্টি রাখা ছাড়া এক রাউন্ড গুলিও করিনি।
তখনও ভোর হয়নি, অন্ধকার কাটেনি। আবছা অন্ধকারে হঠাৎ দেখা গেল ২০-৩০ নৌকা বোঝাই হয়ে জেনারেল মাহমুদুল হাসানের বাহিনী নদী অতিক্রম করছে। সঙ্গে সঙ্গে আমরা আক্রমণ করলে তারাও মরিয়া হয়ে পাল্টা আক্রমণ করে। তাদের সমর্থনে সেনাবাহিনীর একটি দল কভারেজ অ্যাটাক করে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে প্রচণ্ড যুদ্ধ বেঁধে যায়। ঘণ্টা তিনেক তীব্র সংঘর্ষের পর জেনারেল মাহমুদুল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ বাহিনী প্রচণ্ড মার খেয়ে পিছু হটে যায়। এভাবে সপ্তাহখানেক জেনারেল মাহমুদুল হাসানের আক্রমণ প্রতিহত করতেই আমাদের গোলাবারুদ ফুরিয়ে যায়। আমাদের অস্ত্রের যে মজুদ আছে তা দিয়ে বাংলাদেশ বাহিনীর আক্রমণ বছরের পর বছর প্রতিহত করা যাবে, কিন্তু গোলাবারুদের ভাণ্ডার প্রায় ফুরিয়ে এসেছে। তার চাইতেও মারাত্মক আকার ধারণ করেছে খাদ্য সংকট। ৩ দিন থেকে আমাদের কাছে কোনো খাদ্য নেই। ক্যাম্পে ৩-৪টি গরু জবাই করে পুড়িয়ে পুড়িয়ে আমরা খেয়েছি। আজ তাও নেই। আমরা যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা ৭১-এর মুক্তিযোদ্ধা শুধু অস্ত্রের সংকটে পড়েছি, কিন্তু খাদ্য সংকটে কখনো পড়িনি। গোটা বাঙালি জাতি আমাদের খাদ্য সরবরাহ করেছে। প্রয়োজনে বাঙালি নিজে না খেয়ে মুক্তিযোদ্ধাদের খাইয়েছে। কোনো মুক্তিযোদ্ধাই খাদ্যে কষ্ট করেন। এদেশের মানুষ আগে মুক্তিযোদ্ধার খাওয়া জুগিয়েছে, তারপর নিজের খাওয়া জুগিয়েছে। ৭১-এর যুদ্ধে আমি খাদ্য সংকটেও পড়িনি, এবং যুদ্ধে অস্ত্রে ও গোলাবারুদের মতো খাদ্য যে একটা বিরাট ভাইটাল ফ্যাক্টর তাও বুঝিনি। এখন অস্ত্র আছে, কিন্তু গোলাবারুদের সংকটে পড়েছি। তার চাইতেও বেশি সংকটে পড়েছি খাদ্যে। আমাদের অস্ত্র প্রতি ৫-৭ রাউন্ড গুলি ও গোলা রয়েছে মাত্র, যা ৫-১০ মিনিট ও টিকবে না। আমার মনে এখনও আশা শেষ মুহূর্তে ভারত হয়তো সদ হতে পারে। আবার সর্বাধিনায়ক কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। আমাদের কয়েকজন বন্ধু পালিয়ে যেতে গিয়ে ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর হাতে ধরা পড়ে মাইকে আমাদের নাম ধরে ডাকতে লাগল, আর বলতে লাগল, কোনো অসুবিধা নেই, সবাই চলে আসেন, ইত্যাদি ইত্যাদি। দুদিন কোনো পক্ষেরই কোনো যুদ্ধ নেই, গোলাগুলি নেই। চতুর্দিকে নীরব। আমাদের কেউ বাংকারে, কেউ উপরে, কেউ বসে, কেউ দাঁড়িয়ে। আমাদের কোনোই খাদ্য নেই। অস্ত্র আছে, কিন্তু নেই যুদ্ধ করার গুলি। সর্বোপরি নেই যুদ্ধ করার মতো বিন্দুমাত্র মানসিক শক্তি। আমি একটি ছোট কাঁঠাল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি জেনারেল মাহমুদুল হাসান তার বিরাট সৈন্যবাহিনী নিয়ে নৌকা করে আমাদের তীরে এসে নামল। পাশে থাকা আমার অস্ত্রটা একবার তাকিয়ে দেখলাম, হয়তো মনের ভুলেই দেখলাম, কিন্তু হাতে তুলে নিলাম না। জেনারেল মাহমুদুল হাসান তার বাহিনীকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে মেজর মঈনকে, মেজর সামাদসহ কয়েকজন অফিসার সঙ্গে নিয়ে ধীরে ধীরে আমাদের ঘাঁটিতে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে অত্যন্ত মোলায়েম এবং ভদ্রকণ্ঠে আমাকে বললেন, দিন, আপনার অস্ত্রটা আমার হাতে দিক। আমি শেষবারের মতো আমার অস্ত্রটা দেখলাম। তারপর আলতো হাতে জেনারেল হাসানের হাতে তুলে দিতে দিতে মনে মনে বললাম, বিদায় হে বন্ধু, বিদা। এরপর জেনারেল হাসান বললেন, চলেন আপনাদের ঘাঁটিটা একটু ঘুরে দেখি। তিনি ঘুরে ঘুরে দেখতে লাগলে। আমাদের সাথীরা যে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল, কারো অস্ত্র হাতে, কারো অস্ত্র মাটিতে। মেজর মঈনকে অস্ত্রগুলো কালেকশন করতে বলে আমাদের সবাইকে এক জায়গায় দাঁড় করালেন। এরপর নিয়ে গেলেন দুর্গাপুরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে। সেখানে নিয়ে জেনারেল মাহমুদুল হাসান আমাদের উদ্দেশ্যে বললেন, আপনাদের চিন্তার বা ঘাবড়াবার কোনো কারণ নেই। আমার সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান কথা দিয়েছেন আপনাদের সকলকেই ছেড়ে দেওয়া হবে। শুধুমাত্র ৭৫-এর ১৫ই আগস্টের আগে যদি কারো বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধির আওতায় মামলা থেকে থাকে, তাহলে তাকে বিচারের জন্য সোপর্দ করা হবে। দুর্গাপুরে কয়েক দিন রাখার পর আমাদের নিয়ে যাওয়া হয় নুরুদ্দিন কনসেন্ট্রেশন ক্যাম্পে। এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হল ময়মনসিংহ রেসিডেন্সিয়াল মডেল গার্লস স্কুলের কনসেন্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্পে আমাদের ইন্টারোগেশন শুরু হয়। প্রতিদিন আমাদের আলাদা আলাদাভাবে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর লিখিত ও মৌখিকভাবে নেওয়া হতো। আমাদের মাঝ থেকে আমাদের সাথী চট্টগ্রামের জননেতা মৌলভী সৈয়দ আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে টর্চার, নির্যাতন করে মেরে ফেলা হয়। এই সংবাদসহ আমাদের প্রতি ভারতের মোরারজি দেশাই সরকারের বর্বরোচিত অমানবিক আচরণের সংবাদ ভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হলে কংগ্রেস বিরোধী মোর্চার প্রতিষ্ঠাতা ইন্দিরা গান্ধীর পতনের মূল নায়ক, যার বদৌলতে মোরারজি দেশাই ভারতের প্রধানমন্ত্রী, ভারতের সেই প্রবীণ সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ বিক্ষুব্ধ হয়ে সঙ্গে সঙ্গে মোরারজি দেশাইয়ের পদত্যাগ দাবি করে। জয়প্রকাশ নারায়ণের বক্তব্য হল, প্রতিবেশী রাষ্ট্রের বিদ্রোহীদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব এবং চিরকালের ঐতিহ্য। প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এই নৈতিক দায়িত্ব পালন না করে
এবং চির ঐতিহ্য রক্ষা না করে বাংলাদেশের বিদ্রোহীদের মৃত্যুর দিকে ঠেলে দিয়ে অমার্জনীয় অপরাধ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রী থাকার নৈতিক দায়িত্ব ও অধিকার হারিয়েছে। সুতরাং আর এক মুহূর্ত দেরি না করে তাকে পদত্যাগ করতে হবে, নইলে ক্ষমতাচ্যুত করা হবে। সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতনের কার্যক্রম শুরু করলে ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকার আমাদের সর্বাধিনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ ভারতে থাকা কয়েকজনকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেয়। অন্যদিকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দেওয়া কথানুযায়ী ভবিষ্যতে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজে জড়িত হবে না এই মর্মে মুচলেকা বন নিয়ে আমাদের নিঃশর্ত মুক্তি দেয়। মূলত আমাদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই সরকারের অমানবিক ও অনৈতিক আচরণের ফলে শেষ পর্যন্ত ভারতের সর্বদলীয় নেতা জয়প্রকাশ নারায়ণ জনতার মোর্চা ভেঙে দিয়ে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের পতন ঘটা। হারিয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা ফিরিয়ে আনা। কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়েই হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ঝাঁপিয়ে পড়ি একমাত্র কাদের সিদ্দিকী ও তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস.এম. ইউসুফ, মোজাহিদুল ইসলাম সেলিম, শাহ মোহাম্মদ আবু জাফর বর্তমানে জাতীয় পার্টি নেতা, মোস্তফা মহসিন মন্টু বর্তমানে গণফোরাম নেতা, রবিউল আলম চৌধুরী বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পি.এস. মুক্তাদির চৌধুরী, ফরিদপুরের রুমি শেখ মুজিবের মন্ত্রী মোল্লা জালাল উদ্দিনের ছেলে আবু ছাইদ বর্তমানে শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী, এস.এ. মালেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে একে দেশে ফিরে আসে। হেদায়েতুল ইসলাম কাজল, শেখ মুজিব ও এরশাদের মন্ত্রী কোরবান আলীর ভাগ্নে ১৯৯৬-এর সড়ক দুর্ঘটনায় নিহত গোলাম মোস্তাফা খান মিরাজ, আব্দুস সামাদ পিন্টু, মোবারক হোসেন সেলিম বর্তমানে অগ্রণী ব্যাংক কর্মকর্তা ও নেতা, শামীম আফজাল বর্তমানে বিচারপতি, রাজশাহীর বজলুর রহমান ছানা বর্তমানে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং রানাসহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সবকটি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি। বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সব কয়টি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি। আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলেই ক্ষান্ত হতাম না, যুবলীগ, কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম। আমাদের কর্মী সৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযান দ্রুতগতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি। আব্দুর রাজ্জাক, এস.এম. ইউসুফ, শাহ মোহাম্মদ আবু জাফর, রবিউল আলম চৌধুরী ও শফিকুল আজিজ মুকুল, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় নেতা নামকরা তাত্ত্বিক, দৈনিক বাংলার বাণীর সহসম্পাদক, সাহিত্যিক, সাংবাদিক নিবেদিত প্রাণ চিরকুমার এবং আমাদের মধ্যে একটা অঘোষিত চেইন অফ কমান্ড তৈরি হয়। অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সাড়া জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুর রহমান, ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রাক্তন এমপি, ১৯৯৬ সালে আওয়ামী লীগ থেকে শেখ হাসিনা কর্তৃক বহিষ্কৃত, এর জ্বালাময় বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ ও তুখোড় সংগঠক খ ম জাহাঙ্গীর এমপি, শেখ হাসিনার মন্ত্রিসভার প্রতিমন্ত্রী, এর সাংগঠনিক দক্ষতা, এই সব মিলে ১৫ই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া শেখ মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাক। প্রকাশ্যে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা, বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি, এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশে নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয়। জহুরা তাজউদ্দিন, আওয়ামী লীগের আহ্বায়িকা, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের চালিকা শক্তি। ৭১-এ আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি, সেই ন্যায়নীতি, আদর্শ, ত্যাগ, সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা, ভোগে নয় ত্যাগেই সুখ, দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার হারিয়ে যাওয়া চেতনা আবার ফিরে আসতে লাগল। হোটেল ইডেনে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হল। প্রথম সম্মেলনে জহুরা তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হল। দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি ও ঘোরতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহুরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালেক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন। মালেক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকা শক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয়। সম্মেলনে সারা দেশের ছাত্র প্রতিনিধিদের ফজলু জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চুন্নু প্যানেল করা হয়। ওবায়দুল কাদের, শেখ হাসিনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী,
কে সভাপতি ও বাহালুল মজনুন চুন্নুকে সাধারণ সম্পাদক করা হয়। পরে জানা যায়, মালেক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চুন্নু প্যানেল করে। এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই। বাহালুল মজনুন চুন্নু নিজ শ্রম ও ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনই নিজেকে প্রতিষ্ঠিত করতে পারা তো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেন। ডাকসুর নির্বাচনে তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হওয়ার সামান্য কিছু উপরে। কিন্তু বাহালুল মজনুন চুন্নু সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে। ১৯৭৯ সালে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্যজোট এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী কর। ওই নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম.এ.জি. ওসমানীকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনের পরে জানা যায়, আওয়ামী লীগ নেতৃত্ব ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব, অর্থবহ ও বৈধতা দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে গোপন সলাপরামর্শ ও যোগসাজশের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল। রাজনীতিতে শেখ হাসিনা, আওয়ামী লীগে মালেক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদের এর মতো স্কুল আপোষকামী ও অযোগ্য লোকের নেতৃত্বে আশায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এই হতাশা ও ক্ষোভের মধ্যে আব্দুর রাজ্জাকের চরিত্র ও ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে। এরই মধ্যে আসে ৭৫ পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলের অর্থাৎ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয়। এই প্রতিযোগিতায় মালেক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফায়েল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে। এতে আওয়ামী লীগ ভাঙ্গনের সম্মুখীন হয়। এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে। নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। অবস্থা বেগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সব সময় তার আব্দুর রাজ্জাকের মুখাপেক্ষী হয়ে থাকবে। শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল, ভাগ্নে শেখ মনি, শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনই রাজনীতির ধারেকাছেও ঘেঁষেন। যদিও সাম্প্রতিককালে এক সময়ে শেখ হাসিনা ইডেন মহিলা মহাবিদ্যালয়ের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনই এমন দাবি করেননি। শেখ হাসিনার ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে, কখন বা কোনো সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না। বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন না, এটা তিনি শেখ হাসিনা ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানেই বলে। তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাইরে রয়েছেন। কখনো দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ ও অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবে। এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন। অতীতে মালেক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি ও আদর্শবান ত্যাগী নেতাকর্মী বাহিনীর আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তিবোধ করে। সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি ও অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা ৭১ ও ৭৫ এর যোদ্ধারা সেনাবাহিনীর বিকল্প শক্তি তৈরির চিন্তা করতে থাক। ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো। ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী হচ্ছে সেনাবাহিনী, নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী। সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে। সেনাবাহিনী জনগণের বিরুদ্ধাচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে। ছাত্ররা জনগণের পক্ষাবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে। আগামী দিনে লড়াই হবে, সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে
রেজাউল বাকি, গোলাম মোস্তাফা খান মিরাজ, আব্দুস ছামাদ পিন্টুচা, মরহুম হেদায়েতুল ইসলাম কাজল, মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন ৭১ ও ৭৫ এর যোদ্ধা মিলে আলাপালোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করা। সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শওকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে ৭১ ও ৭৫ এর যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হল। আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে, লক্ষ্য ঢাকা ক্যান্টনমেন্ট দখল। এই লক্ষ্য বাস্তবায়নে আমাদের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি করা হল। আমরা ছাত্রযুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের ও সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দীক্ষা দিতে থাকলাম। ছাত্রযুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম। বিপ্লব করতে হলে ব্যক্তি জীবনের ভয়াবহ ক্ষতি হতে পারে, কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না। কেননা বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসেব রাখে না। বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে সামগ্রিক ফসল এনে দেয়, যা মূলত ভবিষ্যৎ বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয়। কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় ৭৫ সালের ৩ নভেম্বর জেনারেল খালেদ মুশাররফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার। যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেট কর্নেল এইচ.এম. গাফফার বীর বিক্রম। ৭৫-এর ৩ নভেম্বরের ব্যর্থ অভ্যুত্থানের দায়ে সামরিক বাহিনী থেকে বরখাস্ত এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদের বাণিজ্য মন্ত্রী মেজর নাসির, পত্রিকার কলাম লেখক এবং বিশিষ্ট নাট্যশিল্পী লুৎফর নাহার লতার স্বামী এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ। কর্নেল গাফফার সব সময় ইংরেজি রাজনৈতিক ক্লাস নিতেন। এক ক্লাসে তিনি শিখিয়েছিলেন, ভোগে শুধু সুখ আছে, কিন্তু তৃপ্তি নেই। ত্যাগের সুখ এবং তৃপ্তি দুটোই আছে। ৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সংবর্ধনা দেয়। এই জিয়া সেই জিয়া নয়। শেখ হাসিনার দেশে ফিরে আসার ৩-৪ দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয়। এই বৈঠকে আলোচনার শুরুতেই শেখ হাসিনা ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধাদের বলেন, আজ থেকে প্রচার চালাতে হবে যে এই জিয়া সেই জিয়া নয়, অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নয়। শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গোয়েবলসের থিওরি অনুসারে বলেন, তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয়, তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে। আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল, তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো? শেখ হাসিনা বললেন, অত কথার দরকার নেই, শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয়। এই কথা শুনে আমরা সবাই বিস্তৃত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফাস ও হাসাহাসি করলাম। কিন্তু আমরা কেউ কোনো দিন শেখ হাসিনার এ শিক্ষা, এই জিয়া সেই জিয়া নয়, প্রচার করলাম না। রাষ্ট্রপতি জিয়া হত্যা। ৮১ সালের ২৩ মে এবং ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সির ৩ তলায় সেমিনার কক্ষে ৭১ ও ৭৫ এর যোদ্ধাদের এবং সেনাবাহিনীর প্রাক্তন সদস্যদের গোপন ও জরুরি বৈঠক বসে। এই বৈঠকে কর্নেল শওকত আলী, বর্তমানে আওয়ামী লীগের এমপি, আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামি মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকালীন ও হত্যা পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে অবহিত করেন। কর্নেল শওকত আলী বলেন, জিয়াউর রহমান চট্টগ্রাম গেলে চট্টগ্রামের জি ও সি মেজর জেনারেল মঞ্জুর বীর উত্তমের নেতৃত্বে জিয়াকে হত্যা করা হবে এবং এই হত্যাকাণ্ডের ব্যাপারে সভানেত্রী শেখ হাসিনা অবহিত আছে। সভানেত্রী আমাদেরকে এই হত্যাকাণ্ডের সহায়তা ও ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাত্র কয়েকদিন হল দেশে এসেছেন, এর মধ্যেই তিনি এমন একটি নির্দেশ কিভাবে দিতে পারে? প্রশ্ন করা হলে কর্নেল শওকত আলী বলেন, শেখ হাসিনা দেশের বাইরে ভারত থাকতেই এ বিষয়ে অবহিত আছেন। কর্নেল শওকত আলী জিয়া হত্যাকাণ্ডে ও হত্যা পরবর্তী সময়ে আমাদের করণীয় সম্পর্কে বলেন যে, হত্যাকাণ্ডের সময় আমাদের চট্টগ্রাম ও ঢাকায় থাকতে হবে। আমাদের যারা চট্টগ্রামে থাকবে তাদের দায়িত্ব হবে জেনারেল মঞ্জুরের কাছে থেকে অস্ত্র নিয়ে ঢাকায় চলে আসা এবং ঢাকায় যারা থাকবে তাদের দায়িত্ব হবে চট্টগ্রাম থেকে আসা অস্ত্র নিয়ে ঢাকায় রেডিও টেলিভিশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কর। আমাদের মধ্যে একজন কবে নাগাদ এই হত্যাকাণ্ড হতে পারে প্রশ্ন করায় কর্নেল শওকত বলেন, এখন থেকে যে কোনো সময় হতে পারে। যখনই জিয়াউর রহমান চট্টগ্রামে যাবেন তখনই তাকে হত্যা করা হবে। কর্নেল শওকত আরও বলেন, জিয়া হত্যা সংগঠন পর্যন্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ সহ অন্যান্য জেনারেলগণ এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গার্ড রেজিমেন্টের কর্নেল মাহফুজুর রহমান অভ্যুত্থানের নেতা জেনারেল মঞ্জুরের সাথে থাকবে। কিন্তু যে মুহূর্তে জিয়া হত্যা সংঘটিত হয়ে যাবে সেই মুহূর্তে থেকে এরা বিভক্ত হয়ে পড়বে এবং দ্বন্দ্ব শুরু হবে।
সেনাবাহিনী প্রধান এই জরুরি গোপন বৈঠকে ৩ নভেম্বর ৭৫ সামরিক অভ্যুত্থানকারী কর্নেল গাফফার, মেজর নাসির, ক্যাপ্টেন হাফিজ এবং আরও কয়েকজন সদস্যসহ প্রায় ৭০-৭৫ জন যোদ্ধা উপস্থিত ছিল। বৈঠকে আমাদেরকে প্রধানত ৩টি গ্রুপে ভাগ করা হয়। একটি গ্রুপকে চট্টগ্রাম জেনারেল মঞ্জুরের কাছ থেকে অস্ত্র নিয়ে আসার দায়িত্ব দেওয়া হয়। ৩০-৩৫ সদস্যের দ্বিতীয় গ্রুপকে সারা দেশ সফর করে জিয়া বিরোধী মুক্তিযোদ্ধাদের কাছে এই সংবাদ পৌঁছানো ও যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার জন্য প্রস্তুত করতে দায়িত্ব দেওয়া হয়। বাকি সবাইকে তৃতীয় গ্রুপ হিসেবে ২৪ ঘণ্টা প্রস্তুত করে ঢাকায় রাখা হয়। মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে পৌঁছলে জেনারেল মঞ্জুরের নেতৃত্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের কিছু সংখ্যক সেনা অফিসার অভ্যুত্থান করে ৩০ মে প্রত্যুষে চট্টগ্রাম সার্কিট হাউসে অতি সহজে বলা যায় বিনা বাধায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করতে পারলেও সেনাবাহিনীর সাধারণ জওয়ান ও জনগণ এই হত্যাকাণ্ড প্রত্যাখ্যান কর। জেনারেল মঞ্জুর বীর উত্তমের আনুগত্যশীল অফিসারগণ চট্টগ্রাম বেতার ও টেলিভিশন দখলে ও নিয়ন্ত্রণে রাখে। এদিকে ঢাকায় সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ, জেনারেল মীর শওকত, বীর উত্তম, জেনারেল রহমান সহ সকল অফিসার ও জওয়ানরা জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে অবস্থান নেয়। জেনারেল মঞ্জুরকে মোকাবেলা করার জন্য কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের জি ও সি ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে এক ব্রিগেড সৈন্যসহ চট্টগ্রামের দিকে পাঠানো হয়। ব্রিগেডিয়ার মাহমুদুল হাসান চট্টগ্রাম সড়কের সুখপুর ব্রিজের ঢাকা পারে অবস্থান নেয় এবং সুখপুর ব্রিজের চট্টগ্রাম পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানকে মোকাবেলা করার জন্য জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্যশীল ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ তার সৈন্যসহ অবস্থান নেয়। অন্যদিকে ঢাকায় মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রতিবাদে এবং জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে জনগণ ব্যাপক বিক্ষোভ, মিছিল, মিটিং সমাবেশ করলেও উপরাষ্ট্রপতি বিচারপতি আব্দুস ছাত্তার জিয়া হত্যার সংবাদ শোনামাত্র প্রাণ ভয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ রোগী সিরিয়াস কারো সাথে দেখা হবে না বোর্ড লাগিয়ে ভর্তি হন। পরে জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান এবং যোগাযোগ মন্ত্রী আব্দুল আলিম সিএমএইচ গিয়ে উপরাষ্ট্রপতি সাত্তারকে বলেন, সেনাবাহিনী প্রধান এরশাদ বলেছেন আপনি এখন রাষ্ট্রপতি। প্রত্যুত্তরে উপরাষ্ট্রপতি সাত্তার বলেন, আগে সেনাবাহিনী প্রধান এরশাদকে আনে, তারপর সেনাবাহিনী প্রধান জেনারেল এরশাদের পৃষ্ঠপোষকতায় উপরাষ্ট্রপতি ছাত্তার অস্থায়ী রাষ্ট্রপতি হন। দৃশ্যত সেনাবাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে শুভপুর ব্রিজে পরস্পর মুখোমুখি অবস্থান নিলেও এবং ভাইয়ে ভাইয়ে রক্তপাতে ও জীবননাশের অবস্থা সৃষ্টি হলেও কার্যত জেনারেল মঞ্জুর চট্টগ্রাম ক্যান্টনমেন্টের প্রকৃত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে আমাদেরকে অস্ত্র সরবরাহ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সেনাবাহিনীর সাধারণ সৈনিক জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা সমর্থন করে না এবং জিওসি জেনারেল মঞ্জুরের প্রতি আনুগত্য পরোক্ষভাবে অস্বীকার কর। জেনারেল মঞ্জুরের পক্ষে শুভপুর ব্রিজে আসা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদের সৈন্যরা ব্রিজের অপর পারে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে অস্বীকার কর। নন কমিশন অফিসার এবং সিপাহীরা ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদকে সরাসরি পরিষ্কার বলে দেয়, জেনারেল মঞ্জুর প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করেছে। এখন জেনারেল মঞ্জুর নিজে প্রেসিডেন্ট হবে। আমরা সুবেদার, হাবিলদার, সিপাহীরা যা আছি তাই থাকব। আমরা নিজেরা নিজেদের জীবন নেব না। আপনারা অফিসারেরা যুদ্ধ করে, আমরা যুদ্ধ করব না। তখন ক্যাপ্টেন দোস্ত মোহাম্মদ অবস্থা বেগতিক দেখে ব্রিগেডিয়ার মাহমুদুল হাসানের কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় এবং আত্মসমর্পণ কর। জেনারেল মঞ্জুর বীর উত্তম চট্টগ্রাম বেতার ও টেলিভিশনে ভাষণ দিতে এবং সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করতে ক্যান্টনমেন্টের বাইরে এলে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট তার সম্পূর্ণ হাতছাড়া হয়ে যায়। সেনাবাহিনীর বিশেষত নন কমিশনার এবং জওয়ানেরা মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এতই আনুগত্যশীল ছিল যে সুযোগ পাওয়া মাত্র মুহূর্তের মধ্যেই তারা জেনারেল মঞ্জুর বীর উত্তমের বিরুদ্ধে বিদ্রোহ কর। ফলে জেনারেল মঞ্জুর ও তার প্রতি আনুগত্যশীল অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেনি বরং পালিয়ে যেতেও পারেন। অফিসারেরা আর ক্যান্টনমেন্টে ফিরে যেতে তো পারেনি বরং পালিয়ে যেতেও পারেনি। পালিয়ে যাওয়ার সময়ে দৃশ্যত অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস ছাত্তার সরকারের প্রতি আনুগত্যশীল কিন্তু প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের প্রতি আনুগত্যশীল সৈন্যদের আক্রমণে মঞ্জুর সমর্থিত কয়েকজন অফিসার হতাহত হলেও মেজর খালেদ ও মেজর মুজাফফর পালিয়ে ভারত সীমান্তের দিকে না গিয়ে ঢাকা আসতে সমর্থ হয় এবং কর্নেল শোকা আলীর শেল্টারে আশ্রয়ে থাকে। অন্যদিকে জেনারেল মঞ্জুর বীর উত্তম সহ তার আরও কয়েকজন অনুগামী অফিসার জিয়া সৈনিকদের হাতে গ্রেপ্তার হলে জিয়াউর রহমান হত্যায় নিরাপদ দূরত্ব থেকে জড়িত তৎকালীন সেনাবাহিনী প্রধান জেনারেল এইচ.এম. এরশাদ গ্রেপ্তারকৃত জেনারেল মঞ্জুরকে সঙ্গে সঙ্গে হত্যা করান।
জেনারেল এরশাদ জিয়া হত্যায় তার সংশ্লিষ্টতা যাতে প্রকাশ না হয়ে পড়ে সেই জন্য জেনারেল মঞ্জুর বীর উত্তমকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করা। জেনারেল মঞ্জুর আমাদের অস্ত্র দিতে ব্যর্থ হলে এবং গ্রেপ্তার নিহত হলে আমাদের সাথীরা ঢাকা ফিরে এসে মেজর খালেদ ও মেজর মুজাফফরকে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ পৌঁছে দেয়।